বয়স হোক এটা আর কেই বাঁচায়, সবাই যৌবন ধরে রাখতে চায় এবং টনটনে তরতাজা সময়টা ধরে রাখতে চায়, কিন্তু মনটার তো বোধহয় পরিবর্তন করা যায় না। তো যাই হোক, এই এতগুলো কথা বলা আজকের গল্পের জন্য। আজকের গল্পের নাম যযাতি, লেখক ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য। বরাকর নদীটা যেখানে বাংলা আর বিহারকে আলাদা করে দিয়েছে তারই কাছাকাছি একটা জঙ্গল। এর চারদিকেই শাল গাছের ভিড়, কিন্তু নদীর কাছটা সরবনে ঢাকা থাকায় ওদিকটায় কেউ একটা যেতে চায় না। তার উপর ওখানে নাকি নদীর পার ঘেঁষে আছে চোরা বালি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু সে বালিতে পা দিলে মানুষ শুদ্ধ তার মধ্যে তলিয়ে যাওয়া কিছু বিচিত্র নয়। এই জন্যই জায়গাটাকে সম্পূর্ণ লোকালয় বর্জিত বললে ভুল হবে না। অবশ্য জঙ্গলে ঢোকবার একটা চোরা পথও আছে। ঘাস, বন আর কাঁটা ছোপে ছাওয়া এই পথটার কথা বাইরে থেকে বোঝা মুশকিল, কিন্তু একবার সব বাধা অতিক্রম করে যদি ভেতরে ঢোকা যায় তাহলে দেখা যাবে ওরই মধ্যে হাত ২০-২৫ জায়গা বেশ পরিষ্কার করা রয়েছে। আর আশ্চর্য, সেই কোদাল কোপানো জায়গায় কারা যেন একটা তাঁবু বসিয়েছে। এই দুর্গম জঙ্গলের মধ্যে তাঁবু কারা বসালো? সরকারি বন বিভাগের লোকেরা, নাকি কোনো ভূতাত্ত্বিকের দল? কিন্তু কেন? এক হতে পারে বৈজ্ঞানিক সমীক্ষা করে গেছে কেউ ওখানে, কিংবা ওদের উদ্দেশ্যে স্রেফ জরিপ করাই কাজ ছিল। সারাদিন কাজের পর রাত কাটাবার জন্য হয়তো এরকম একটা নিরাপদ জায়গায় চেয়েছিল তারা, কিন্তু এত জায়গা থাকতে দুর্গম জায়গাটাকেই বেছে নেবার কারণ কি? সন্ধে হলেই কিন্তু রহস্যের মীমাংসা হবে। ভূতাত্ত্বিকের দল নয়, বন বিভাগের লোকও নয়, ওটা একটা ডাকাত দলের সাময়িক আড্ডা। সারাদিন ধরে এর ওর পকেট কেটে একে ওকে ছিনতাই করে, কিংবা সময় সময় আরো দুঃসাহসিক লুটপাট সেরে দলের সবাই সন্ধ্যের পরে এখানে এসে জড়ো হয়। এখানেই সর্দার ডাকাতের তত্ত্বাবধানে সাকরেদদের মধ্যে লুণ্ঠিত দ্রব্যের ভাগ বাটোয়ারা হয়। সর্দারের ভাগটা একটু বেশিই হয়, কিন্তু সেটা সর্দার হিসেবে তার অতিরিক্ত প্রাপ্য ভেবে কেউ আপত্তি করে না। দলের কেউ দলের ক্ষতি বা বিশ্বাসঘাতকতা করলে তারও বিচার ব্যবস্থা হয় এখানেই। আজও সন্ধ্যায় ঠিক তাঁবুর সামনে দলের কয়েকজন এসে জড়ো হয়েছে। দলের সর্দার নিমচাঁদ আগেই এসে তাঁবুর মধ্যে বসে আছে। আরো জনাতিনেক আসতে বাকি, তারা এলেই দৈনন্দিন ভাগ বাটোয়ারার কাজ শুরু হবে। একটু পরে আরো দুজন এলো, তাদের একজনও তখনও ঘোরাচ্ছে। এতে কেউই আশ্চর্য হলো না। সবাই জানে এদের এই পেশাটা নিরবিচ্ছিন্ন সুখের পেশা নয়। সবসময় ধরা পড়লে প্রচণ্ড মারধর খেতে হয়, মাঝে মাঝে শ্রীঘরও বাস করে আসতে হয়। আর ধরা পড়বার ভয় পালাতে গেলেও এদের নানা দৈহিক দুর্গতি ঘটতে পারে। খানায় পড়ে পা মুচকে যাওয়া বা ইটের ঘায়ে জখম হওয়া এ তো এদের একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু একজন এখনো এসে পৌঁছলো না। নিমচাঁদ বারে বারে ঘড়ি দেখছে। রাত ৮টা বাজতে চলল, তার মানে কাজকর্ম সেরে উঠতে 10টা বেজে যাবে হয়তো। অত রাত্রে এ জঙ্গলে বসে থাকা খুব বুদ্ধিমানের কাজ হবে না। চারদিকে টিকটিকির দল ঘুরে বেড়াচ্ছে, কখন কি এসে বিপত্তি বাধায় ঠিক নেই। অবশ্য তাদের ঠেকাবার মতন প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সঙ্গে মজুদ আছে, তবু পারতপক্ষে সব ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। যে লোকটা এখনো এসে পৌঁছয়নি তার নাম সুন্দরলাল। বছর খানেক হলো সে দলে ঢুকেছে আর একজন সাকরেদের সুপারিশে। নিমচাঁদ গোপনে অনেক খোঁজ খবর নিয়ে জেনেছে যে লোকটা ছদ্মবেশী পুলিশের লোক নয়, টিকটিকিও নয়। সত্যি এই পেশার আকর্ষণে দলে যোগ দিচ্ছে, কাজেই সেদিক দিয়ে কিছু বলার নেই। কিন্তু রোজই যখন তখন দেরি করে আসে, দলের শৃঙ্খলা মানতে চায় না। নিমচাঁদের কড়া নির্দেশ, উপার্জন হোক না হোক
সন্ধে একবার এখানে প্রত্যেককেই হাজিরা দিতে হবে। কিন্তু সুন্দরলাল সেটা গ্রাহ্য করতে চায় না। কোনোদিন হয়তো এলোই না, 2-3 দিন বাদে 3 দিনের রোজগার এনে ধুপ করে ফেলে দিল সামনে। আজও বোধহয় সে আসবে না। ঘড়ির কাঁটা দ্রুত বেগে ঘুরে চলেছে, আর বেশিক্ষণ এখানে থাকা চলবে না। তাকে বাদ দিয়ে কাজ সারা যাক তাহলে। নিমচাঁদের বয়স হয়েছে, তার 60 তো হবেই, হয়তো আরো কিছু বেশি হতে পারে। চুলে বেশ পাক ধরেছে, বয়স তুলনায় শরীর সুস্থ থাকতেও এইটার কিছুদিন পরেই যে ভাঙন ধরবে তা বুঝতে আর বাকি নেই। ভাগ বাঁটোয়ারা শুরু হলো। আজকের রোজগার কারোর তেমন সুবিধের নয়। কালাচাঁদ পকেট থেকে একটা কেটে মানি ব্যাগ এনেছে বটে, কিন্তু তার মধ্যে রয়েছে মাত্র 1খানা 5 টাকার নোট আর সামান্য কয়েকটা সিকি আর আধুলি। নিমচাঁদ চটে গিয়ে বলল, যত সব অকমতধারী, এভাবে চললে ব্যবসায় গুটিয়ে যে যার পথ নিজে নিজে দেখ যা। আর ঠিক সেই সময়ে এসে হাজির হলো সুন্দরলাল। পকেট থেকে একটা মোটা সোনার হার সর্দারের দিকে তাচ্ছিল্যের সঙ্গে ছুঁড়ে দিয়ে বলল, সোনার বড়ি এখন কত সর্দার? হিসেব করো তো। এই হার ছড়ার দাম কত হতে পারে? খুব লম্বাই ও চওড়াই। বাদ ঝাড়ছ, নিজে কি করেছ এটা শুনি বলে সবার দিকে সে তাকালো। আর সাথে সর্দারকে এটাও বলল, পরের রোজগারের ওপর দিব্যি ফলাও করে ভাগ বসাতে লজ্জা করে না তোমার? নিমচাঁদের সঙ্গে যে কেউ এভাবে কথা বলতে পারে তা নিমচাঁদ কেন, দলের আর কেউ কল্পনাও করতে পারতো না। নিমচাঁদ বাঘের মতন হুঙ্কার দিয়ে উঠে বলল, কি বললি আবার বলতো? স্পর্ধা তো কম না তোর? হ্যাঁ, ফের বলছি, নিজের তো ওই মোড়ত, পরের দোনে পোদ্দারি করো আর কতদিন চালাবে সর্দার এরম করে? শুধু বলছাল দিয়ে এখন আর ছিঁড়ে ভিজবে না, সেদিন গেছে। নিমচাঁদ আর থাকতে পারলো না, পাশে রাখা ভোজালিখানা তুলে নিয়ে তেড়ে এলো সুন্দরলালের দিকে। সুন্দরলাল কিছুমাত্র ভয় না পেয়ে চকিতে লাঠি গাছটা দিয়ে সজোরে আঘাত করলো ভোজালির ওপর। ভোজালি নিমচাঁদের হাত থেকে 3 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। নিমচাঁদ এরপর কি করতো বলা যায় না, কিন্তু তার সঙ্গীরা তাকে আগলে ধরলো আড়াল করে। একজন সুন্দরলালের দিকে চেয়ে বলল, তুই কি মাথা খারাপ হয়েছে নাকি নেশা টেশা করে এসেছিলি? সুন্দরলালের নিজের সুপুষ্ট 2 বাহু আর বিশাল বুক। একবার সেদিকে তাকিয়ে বলল, না, নেশা আমি করি না, তবে অন্যায় সহ্য করতেও রাজি নই। নিমচাঁদ রাগে থরথর করে কাঁপছিল, কিন্তু সুন্দরলালের শক্তিপুষ্ট দেহের দিকে একবার তাকিয়েই সে বুঝে নিয়েছিল নিজের মান বাঁচাতে হলে এখন মনে মনে চুপ করে যাওয়াই ভালো। ব্যাপারটা সেদিন ওইখানেই চুকে গেল বটে, কিন্তু নিমচাঁদের মনে স্বস্তি হচ্ছিল। সে বুঝতে পারছে সত্যি তার বয়স বাড়ছে, আজ বাদে কাল দেখে জড়ার আবির্ভাব ঠেকানো যাবে না। তার মনে পড়ল বহুদিন আগে সে একবার 2 দাঁতাল হাতির লড়াই দেখেছিল, গভীর জঙ্গলের মধ্যে একটা পাহাড়ের আড়ালে বসে বসে। সেই যে দৃশ্যটা সে দেখেছিল, সেই দেখার দৃশ্য আজও সে ভুলতে পারেনি। পাহাড়ের অনেকটা নিচে দিয়ে চলছিল একপাল বুনো হাতি। সেই দলের সর্দার ছিল একটা বুড়ো দাঁতাল। হয়তো দলের দলপতিত্ব কেড়ে নেবার জন্যই একটা জোয়ান দাঁতাল হাতি তাকে যুদ্ধে আহ্বান করে। সেই বন কাঁপানো লড়াইয়ের কথা সে কোনো দিন ভুলতে পারবে না। শেষ পর্যন্ত জোয়ানের কাছে বৃদ্ধের পরাজয় ঘটেছিল। বুড়ো দলপতি যুদ্ধে হেরে প্রাণের ভয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছে, আর জোয়ান হাতিটা তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। সে এক অদ্ভুত দৃশ্য। বুড়ো হাতিটা আর ফিরল না। অন্য হাতিগুলো এতক্ষণ চুপচাপ অপেক্ষা করে দাঁড়িয়েছিল যুদ্ধের ফলাফল কি হয় দেখবার জন্য। বিজয়ী জোয়ান হাতিটা ফিরে এলো, আর তাদের সবাই সসম্ভ্রমে তাকে দলপতি বা যূথপতি হিসেবে মেনে নিল। তার দশাও কি শেষ পর্যন্ত বুড়ো হাতিটার মতো হবে? না না, নিমচাঁদ বেঁচে থাকতে তা হতে দেবে না, এর প্রতিকার সে করবেই। কিন্তু কেমন করে? সুন্দরলালের গায়ে অসাধারণ শক্তি, বয়সেও সে তরুণ যুবা,
তার উপরে যেসব গুণ থাকলে নিমচাঁদের মতন তাদের এই পেশায় সাফল্য লাভ করা যায় তা তার আছে। আর সবচেয়ে বড় কথা, সে কারোর তোয়াক্কা করে না, এমনকি সর্দার বলে নিমচাঁদকেও সে পাত্তা দিতে চায় না। হঠাৎ মনে পড়ল, কিছুদিন আগে সে এক সাধু বাবার কথা শুনেছিল। হিমালয়ের ওপরে আলমোড়ার কাছে তার আশ্রম। তিনি সেখানে কায়কল্পগুছির কি একটা চিকিৎসা করেন। চিকিৎসা না বলে শিক্ষাদান বললেই বোধহয় ঠিক বলা হয়। এই শিক্ষার বলে মানুষ নব যৌবন লাভ করে বৃদ্ধও তরুণ হয়ে যায়। তবে চিকিৎসা বা শিক্ষা যাই বলো, তা নাকি বেশ কঠিন। কিন্তু যত কঠিনই হোক, নিমচাঁদ তা আয়ত্ত করবেই। মনে পড়ল মহাভারতের সেই যজাতি রাজার কথা। বৃদ্ধ বয়সে শরীর জরাগ্রস্ত হয়ে পড়লে তিনি সেই জরা তার ছেলে পুরুকে দিয়ে তার যৌবন চেয়ে নিয়েছিলেন। একালে অবশ্য কেউ জরা দিয়ে নিজের যৌবন দিয়ে দিতে পারে না, কিন্তু চেষ্টা করলে ওই জরাকে তাড়িয়ে তিনি পুনর্যৌবন দিতেই পারেন, বা পাওয়া হয়তো অসম্ভব নয়। কায়কল্পে নাকি সে ব্যবস্থা আছে সাধু বাবার এই শিক্ষা পদ্ধতিতেও। নিমচাঁদকে তাই আয়ত্ত করতে হবে। কয়েকদিন চিন্তা করে নিমচাঁদ মন ঠিক করে ফেলল। কদিন সে সুন্দরলালকে কেন, কাউকেই আর খাটায়নি। এর আগে দলের কেউ অকর্মণ্যতার পরিচয় দিলে সে বারুদের মতন জ্বলে উঠত, কিন্তু কদিন সে সব দেখেও দেখল না। তারপর একদিন নিমচাঁদ সকলকে ডেকে বলল, আমার একটু দেশ ভ্রমণের ইচ্ছে হয়েছে, তাই কিছুদিনের জন্য একটু ঘুরতে বেরোচ্ছি। তোদের আর কাউকে ব্যবসা বন্ধ রেখে আমার সঙ্গে যেতে বলবো না, একা একাই বেরোবো। তোরা তোদের কাজ আগের মতোই করে যাস। দেশ ভ্রমণ সেরে আবার আমি এসে তোদের সঙ্গে যোগ দেবো। সে কি সর্দার, তুমি আমাদের ছেড়ে যাবে? অবাক হয়ে বলল তার অনুগত দলের একজন ছোকরা সাকরেত। পাগল, তোদের কি একেবারে ছেড়ে যেতে পারি? ওই তো বললাম কিছুদিনের জন্য একটু দেশটা ঘুরে দেখতে ইচ্ছে হচ্ছে। একা একা না ঘুরলে কি দেশ দেখা যায়? শুনে সবাই যেন একটু মুষড়ে পড়ল। কেবল সুন্দরলালের মুখে দেখা দিল একটা বাঁকা হাসি। সে হাসি যে শ্লেষের তা বুঝতে কষ্ট হয় না। নিমচাঁদ ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলে নিল। আলমোড়া আশ্রমে সাধু বাবা নিবিড়ানন্দজির কাছে নিমচাঁদের পুনর্যৌবন লাভের চিকিৎসা শুরু হয়েছে। ঠিক চিকিৎসা নয়, শিক্ষাই বলা যেতে পারে। তার মধ্যে আছে বেশ কয়েক রকমের কঠিন কঠিন যৌগিক ব্যায়াম এবং হঠযোগ। তাছাড়া খাওয়া দাওয়ার কঠিন কতকগুলি নিয়মও মেনে চলতে হচ্ছে। সাধু বাবা আরো বলেছেন, মনে কোনো রকম মন্দ ভাব, খারাপ চিন্তা রাখা চলবে না। মনকে সর্বদা রাখতে হবে প্রফুল্ল, তাজা ফুলের মতন। তা সকলকে আনন্দ দেবে। আর আশ্চর্য, বছর খানেক যেতে না যেতেই নিমচাঁদ দিব্যি বুঝতে পারলো যে তার বয়স অনেক কমে গেছে। গায়ের চামড়া যেগুলো শিথিল হয়ে এসেছিল সেগুলো আবার টান টান হয়ে উঠেছে। কালো চুলে সাদার ছোপ আর এখন তেমন চোখে পড়ে না। পেশিগুলো হয়েছে যেমন পুষ্ট তেমনই সবল। আরো 1 বছর পার হলো নিমচাঁদকে। এখন একজন তরুণ যুবক বলেই ভুল হয়। যজাতি যেমন জরাকে ঝেড়ে ফেলে দিয়ে আবার নতুন যৌবন লাভ করেছিলেন, সেও কি তাহলে তাই পেয়ে গেল? পিছিয়ে থাকুন সাধু বাবা নিবিড়ানন্দজি। পরের বছর নিমচাঁদকে দেখে কে বলবে তার বয়স 60 কবে পেরিয়ে গেছে। সে যেন আবার 25 বছর বয়সে পূর্ণ যুবকে পরিণত হয়েছে। গায়ে যেমনই শক্তি, শরীরের গড়ন তেমনই সুঠাম। এ নিমচাঁদ আর সে নিমচাঁদ নেই, যদিও মুখের চেহারা ঠিকই আছে। দেখলে নিমচাঁদ বলে চিনতে ভুল হয় না। সাধু বাবার পায়ে প্রচুর প্রণামী দিয়ে আশ্রমের অন্যান্য বাসিন্দাদের কাছ থেকে বিদায় নিয়ে নিমচাঁদ দেশের দিকে রওনা হলো। কিন্তু দেশে গিয়ে কি করবে এখন চট করে মনে পড়ছে না তো। হ্যাঁ, সুন্দরলালকে একচোট দেখে নিতে হবে। বড়াকরের অনতি দূরে সেই জঙ্গলটা এখনো তেমনই দুর্ভেদ্য রয়েছে। তারই একটা নির্জন জায়গায় নিমচাঁদের আখড়াটাও ঠিক আছে। তবে এখন সেখানে তাঁবুর বদলে একটা চালা ঘর উঠেছে। আজ পর্যন্ত কোনো তথাকথিত টিকটিকির নজর পড়েনি ওখানে।
আজও সন্ধ্যের পর দলের সকলে ওখানে গিয়ে জড়ো হয়, দরকার হলে রাতটাও কাটিয়ে দেয় কেউ কেউ। সুন্দরলালের মাতব্বরি এখন আরো বেড়েছে, সবাই তাকে ডাকে ছোটে সর্দার বলে। অতি পরিচিত আখড়া, তবু সেটা খুঁজে বের করতে নিমচাঁদের অনেকটা সময় লাগলো। তবে শেষ পর্যন্ত সে খুঁজে বার করলো জায়গাটা। তারপর হঠাৎ ধূমকেতুর মতন এসে হাজির হলো। দলের সবাই প্রথমটাই অচেনা আগন্তুককে দেখে চমকে উঠেছিল। একজন তো তার পাইপ গানটা উঁচিয়েও ধরেছিল তার দিকে। নিমচাঁদ হো হো করে হেসে উঠে হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল, বলল, চিনতে পারছিস না আমাকে? ভালো করে দেখ, আমি তোদের সর্দার নিমচাঁদ। কায় কল্পগোছের একটা চিকিৎসার হদিশ পেয়ে কবছর সেখানে থেকে বয়সটা কমিয়ে ফেলেছি। কেমন জোয়ান জোয়ান মনে হচ্ছে না আমাকে? সত্যি তো, গলার স্বর, কথা বলার ভঙ্গি, মুখের সেই আদল সবই তো মিলে যাচ্ছে। শুধু বয়সটা যেন অনেক কম মনে হচ্ছে, আর শরীরটাও যেন জোয়ান জোয়ান পালোয়ানের মতন হয়ে গিয়েছে। সকলে অবাক, সবচেয়ে অবাক সুন্দরলাল। এও কি তাহলে সম্ভব? সুন্দরলাল তো মোটেই খুশি হলো না। এমনটাও কি হয়? নিমচাঁদ আবার সর্দারের পদে প্রতিষ্ঠিত হলো। বহুদিনের পুরনো পেশা, তা কি সহজে ছাড়া যায়? এখন থেকে তার নাম হলো বড় সর্দার, সুন্দরলাল ছোট সর্দার। দিন এগিয়ে চলল। নিমচাঁদ এখন চেহারায় একেবারে তরুণ, কর্মশক্তিও আর সেই অনুপাতে বারবার কথা নয়। কিন্তু এ কি, মন তো তার মোটেই প্রথম বয়সের মতন তাজা বোধ হচ্ছে না। সব ব্যাপারে কেমন যেন একটা আলসেমির ভাব। আগের সেই উদ্যম সেটা কই, ফিরে আসছে না তো। সে নিজেই বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে। শুধু তাই নয়, কিছুদিন পরেই তার একটা নতুন উপসর্গ দেখা দিতে লাগলো। কোনো কিছুই সে যেন আর মনে রাখতে পারেন না। সামান্য কথাও যেন কেমন গোলমাল হয়ে যায়। আজকাল কানেও যেন একটু কম শুনছে। দৃষ্টিশক্তিও আর আগের মতন প্রখর নেই। টাকা পয়সা রোজগারের দিকেও যেন আর আগের মতন আগ্রহ নেই। আগের পেশায় ফিরে এসেছে বটে, কিন্তু এ যেন নেহাতি একটা দায় সারা কাজ। নিমচাঁদ নিজেই পরিবর্তনটা বুঝতে পারে। কিন্তু এরকম হলে চলবে কেন? বৃথাই তবে সে আলমোড়ায় গিয়ে কবছর অকল্পনীয় পরিশ্রম করে এলো। ডাকাতির ব্যবস্থায় নামলেও নিমচাঁদ নেহাত অশিক্ষিত লোকের ঘরে জন্মায়নি, মোটামুটি শিক্ষিত, এবং তার শিক্ষিত পরিবারেই জন্ম। এবং স্কুলেও লেখাপড়ায় সে নেহাত খারাপ ছিল না। এমনকি বার দুয়েক কলেজেও খানিক দিন পড়ার চেষ্টা করেছিল, বছর দুয়েক পড়েও ছিল। তারপর তার জুটল কয়েকজন কুসঙ্গী, তারাই তাকে এই গোল্লার পথে টেনে নিয়ে এসেছিল। কুসংসর্গে মিশে শেষ পর্যন্ত যে পেশাটা সে বেছে নিল, সেটা ভদ্র সমাজে কল্পনা করা যায় না। তবে ভদ্র বংশের ছেলে বলে বাইরের লোকের কাছে সে নিজেকে ওভাবে ধরা দিত না। তখন তার চালচলন দেখে কেউ তার স্বরূপ বুঝতে পারত না। কিন্তু এবার সে সত্যি ভয় পেয়ে গেল। হঠাৎ তার এক বাল্য সাথীর কথা মনে পড়ে গেল। সে নাকি এখন মস্ত বড় ডাক্তার হয়েছে, বিশেষ করে মনের রোগের চিকিৎসায় তার নাম খুব। নিমচাঁদ ভাবলো একবার তার কাছে যাবে, কিন্তু এতদিন পরে সে কি তাকে চিনতে পারবে? আর চিনলেও যদি নিমচাঁদের বর্তমান হালচালের কথা তার জানা থাকে, তাহলে কি এসে দেখা করতে চাইবে? তখন নিমচাঁদও তাকে গোবরা বলেই ডাকত, আর এখন তার নাম ডাক্তার গোবর্ধন রায়। অবশ্য নামের পরে অনেকগুলো ইংরেজি অক্ষরও বসানো আছে, যার সঠিক অর্থ নিমচাঁদ জানে না। তবে শুনেছে সেগুলি নাকি সব ভারী ভারী বিলিতি ডিগ্রি। যাই হোক, একদিন সকালে উঠে নিমচাঁদ সাহসে ভর করে ডাক্তার গোবর্ধন রায়ের বাড়ি এসে হাজির হলো। ভালো নামটা তার মনেই এলো না। গেটের সামনে দাঁড়িয়ে গোবরা গোবরা বলে চিৎকার শুরু করে দিল। দারোয়ান গোছের একটা লোক এসে বলল, চিল্লাও মত, কিসকো মাংতা? নিমচাঁদ ঘাবড়ে গিয়ে বলল, গোবরা को हमारा दोस्त। गोबरा वो कौन है? যাও যাও, দিক মত করো। ঠিক এমনি সময় উপরের বারান্দা থেকে কে একজন মাথা বার করে বললেন, এ রাম সিং, উनको बैठने बोलो, मैं तुरंत आता हूँ। ডাক্তার গোবর্ধন রায় তার গোবরা নামটার কথা ভুলে গিয়েছিলেন। এতদিন পর হঠাৎ সেই নামটা শুনে মনে হলো লোকটা নিশ্চয়ই তার সেকালের বন্ধুস্থানীয় কেউ হবে।
কৌতূহলী হয়ে একটু পরেই তিনি নেমে এলেন। বলা বাহুল্য, প্রথমটা কেউ কাউকে চিনতে পারল না। তবু নিমচাঁদ যখন গ্রামের স্কুলের দু একজন মাস্টার মশাইয়ের আর নিজের নাম বলল, তখন অবাক হয়ে ডাক্তার গোবর্ধন রায় বললেন, আরে নিমে, তুই? বোধহয় আজ 50 বছর পরে দেখছি, কিন্তু মুখের আদলটা ঠিক আছে। কিন্তু এখন এমন ছোকরা আছিস কি করে? সত্যি নিমে তো, না তার ছেলে? আরো 2-4টে টুকিটাকি কথা বলার পর নিমচাঁদ তার আসার উদ্দেশ্য বর্ণনা করল। আলমোড়ার সাধু বাবার কাছ থেকে পুনর্যৌবন লাভের কাহিনীও বলল। শুধু বলল না পেশার কথা, যা ডাক্তার জানেন না বলেই সে বুঝে নিয়েছিল। ডাক্তার বললেন, তাই বল, এরকম শুনেছি বটে, কিন্তু আর চোখে দেখলাম। চেহারাটা তো দিব্যি বাগিয়েছিস, কিন্তু আসল জায়গা, মাথাটা, সেটাই তাহলে পরীক্ষা করে দেখব। চল আমার চেম্বারে। নানা রকম যন্ত্রপাতিতে ঠাসা সেই ঘর, সেটা যেন ডাক্তারের চেম্বার নয়, যেন একটা ছোটোখাটো ল্যাবরেটরি। ডাক্তার গোবর্ধন রায় নিমচাঁদকে একটা চেয়ারে বসিয়ে তার মাথাটা নানাভাবে পরীক্ষা করলেন। তারপর ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দিয়ে একটা যন্ত্র থেকে একরকম তীব্র আলো এনে ফেললেন নিমচাঁদের মাথার খুলির ওপর। পাশেই ছিল একটা অদ্ভুত ধরনের পর্দা। মনে হলো সেই পর্দার ওপর নিমচাঁদের মাথার ভিতরকার সমস্ত কলকবজার ছবি উঠে গেছে। গোবর্ধন আলো ঘুরিয়ে ফিরিয়ে আতিপাতি করে পরীক্ষা করে চললেন সেই ছবি। প্রায় আধ ঘন্টা পর সুইচ অফ করে দরজা খুলে দিলেন। অনেকক্ষণ কি চিন্তা করলেন ডাক্তার, তারপর বললেন, যা আশা করেছিলাম তাই। বয়স কমলে কি হবে, মন তো বদলানো যায়নি। মন বলতে আমরা মগজটাকে বুঝি, কারণ আমাদের যা চিন্তা ভাবনা, আচার আচরণ, সমস্ত অনুভূতি, সবেরই আস্তানা হচ্ছে এই মগজ। সেই মগজ তো তোর বদলানো সম্ভব হয়নি। সেটা যেমন বুড়োর মগজ, তেমনি বুড়োরই রয়ে গেছে। এখন বুঝতে পারছিস বোধহয় কেন তোর স্মরণ শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি কমে আসছে। শরীরের অন্যান্য অংশের মতো মগজও তো কতগুলো কোষ দিয়ে তৈরি। যত বয়স বাড়ে তত আমাদের মগজ কোষ বা ব্রেন সেল কুঁকড়ে ছোট হয়ে আসে। তার ফলে মগজ ছোট হতে থাকে রে। বেশি দিন বেঁচে থাকলে মগজের ওজন 150 থেকে 200 গ্রাম পর্যন্ত কমে যায়। হবেই তো, মগজের কোষ কুঁচকে যাওয়া মানেই তো মগজ ছোট হয়ে যাওয়া। আরও একটা কাণ্ড ঘটে আমাদের শরীরের সমস্ত কোষে। রক্ত সঞ্চালনের জন্য যে ধমনী রয়েছে না, বাটারি, তারাই কোষগুলোকে সতেজ রাখে। সঙ্গে সঙ্গে এই ধমনীগুলোও শক্ত হতে থাকে এবং সঙ্গে সঙ্গে আরও পুরু হয়ে যায়। মগজেও তো রক্ত সঞ্চালন করার ভার এদেরই ওপর, কিন্তু ওই রকম একটা শক্ত হয়ে যাবার ফলে তা দিয়ে আর আগের মতন রক্ত সঞ্চালন সম্ভব হয় না। ফলে কোষগুলো বাড়বে কি করে? যাই হোক, মগজের সঙ্গেই রয়েছে অসংখ্য স্নায়ু, যা নাকি আমাদের বিভিন্ন ইন্দ্রিয়গুলোর সঙ্গে যুক্ত। ফলেই আমরা দেখতে পাই, শুনতে পাই, গন্ধ টের পাই, জিভে স্বাদ পাই, স্পর্শ টের পাই। এখন মগজ যদি কুঁচকে ছোট হয়ে যায়, তাহলে ওদের ভিতরের ফাঁকগুলিও তো একদম সরু হয়ে যাবে, আর ওর সঙ্গে যুক্ত স্নায়ুগুলিও তখন ঠিক মতো অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যোগাযোগ করতে পারবে না, তাদের কাজগুলোও করতে পারবে না। আজকাল মগজের ওই ব্যাপার স্যাপার নিয়ে বিজ্ঞানীরা প্রচুর গবেষণা করে চলেছেন। বুড়ো হলে মগজের কাজ কেন বিকল হতে থাকে তার কারণ খুঁজে বের করেছেন। কিন্তু এরকমই হয়। এখন স্নায়ুগুলো দুর্বল হয়ে পড়লে কি হবে? এরপর আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমতে শুরু করবে, কান সব কথা ঠিক ধরতে পারবে না, স্মৃতিশক্তিও আস্তে আস্তে কম আসবে, কথা মনে থাকবে না, লোক চিনতে ভুল হবে, এরকম আরো কত কি। একেই তো আমরা বলি জড়া। আর বয়সের সঙ্গে সঙ্গে জড়া আসবেই, কারো 2 দিন আগে, কারো 2 দিন পরে। নিমচাঁদ বাধা দিয়ে বলল, তাহলে আমি যে পুনর্যৌবন পাওয়ার জন্য এত করলাম, দেহের দিক দিয়ে পেলামও, এর কি কোনো মূল্য নেই? ডাক্তার হেসে বললেন, তুই খোদার ওপর খোদকারি করতে গিয়েছিলি, ফলে শরীরটা হয়তো তরুণের মতন হয়েছে ঠিকই, কিন্তু মগজের ওপর কারিগরি করার সাধ্য নেই কারো, অন্তত আজ পর্যন্ত যতদূর জানি। তাই মনের ওপর তার প্রতিক্রিয়া থাকবেই। আর বুড়ো হলে
এই জড়ার হাত থেকে রেহাই নেই। তাই জোয়ান চেহারা পেয়েও বার্ধক্যের অন্যান্য যা লক্ষণ সেগুলোকেও বইতে হচ্ছে তোকে। আর কিছুদিন গেলে দেখবি তোর দেহের আর মনের মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এর তাহলে কোনো চিকিৎসা নেই? হতাশভাবে প্রশ্ন করল নিমচাঁদ। না, একেই আমরা বলি নিয়তি। জোর করে কিছু কিছু তার পাল্টাতে পারলেও সব কিছু পাল্টে দেওয়া যায় না। তাহলে সৃষ্টির নিয়মই যে ভণ্ড হয়ে যাবে রে। বাল্য যৌবন, বার্ধক্য, তারপর একদিন লয়, এই হচ্ছে সৃষ্টির নিয়ম। নিমচাঁদ উঠে এলো। চলতে চলতে তার কেবলই মনে হতে লাগলো এ কটা বছর সে বৃথাই এত কষ্ট করেছে। কলিযুগের যজাতি তার দেহ থেকেই জড়াকে নিয়েছে, কিন্তু মন থেকে তাকে সরাতে পারেনি। অভ্যেস মতন গুটি গুটি নিমচাঁদ সন্ধ্যের সময় আবার সেই জঙ্গলের আড্ডায় এসে পৌঁছলো। অন্ধকারে দলের লোকেরা তখন এক এক করে জড়ো হচ্ছে। সুন্দরলাল আজকাল তাদের ফুর্তির জন্য প্রায় নানা রকম খাবার দাবারের আয়োজন করে, আজও করেছে। যারা এসেছে তারা এরই মধ্যে মিষ্টিগুলি নিয়ে কাড়াকাড়ি জুড়ে দিয়েছে। নিমচাঁদ এসে কাছে দাঁড়ালো, কিন্তু কেউ তার দিকে ভ্রুক্ষেপও করলো না। নিমচাঁদের মনে হলো এই সব সদ্য তরুণদের আসরে তার কোনো স্থান নেই, চেহারায় যাই হোক। মনের দিক থেকে তার সঙ্গে এদের কোনো মিলই নেই। এখন ওদেরকে জায়গা ছেড়ে দেওয়াই তার কর্তব্য। নিমচাঁদের পরে সুন্দরলালই আসরে অনেক বেশি মানানসই। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে সকলের চোখের আড়ালে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল সে। তাহলে ছোট্ট বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? দেখেছো তো, মস্তিষ্কের জড়া, মগজের জড়া বয়সের সাথে সাথে বাড়ে। তারুণ্য শরীরে ধরে রাখলেও মনে ধরে রাখা কিন্তু একটা বড় কঠিন চ্যালেঞ্জ। তাহলে কেমন লাগলো যজাতি? অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আমাকে জানাবে। সবাই ভালো থাকবে। পুজো আসছে, এর পরের দিন আমরা একটা পুজো নিয়ে গল্প শুনব। দেখা যাক সেটা কি হয়। ভালো থেকো কিন্তু। নতুন জামা কাপড় কেনার আনন্দে মেতে উঠো সবাই। যে যেখানে আছেন ভালো থাকবেন। আজ তবে আসি।